পূর্ব মেদিনীপুর নিয়ে বিশেষ নজর কমিশনের। বিজেপির মহিলা কর্মী খুনে উত্তপ্ত নন্দীগ্রাম, সব বিষয়কে সামনে রেখে নজর কমিশনের। ষষ্ঠ দফার পূর্ব মেদিনীপুরে 237 কোম্পানি বাহিনী সঙ্গে 232 কিউআরটি এবং এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে ইলেকশন কমিশনের নজর। বিষয় বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি জানতে পারছো পূর্ব মেদিনীপুরে বিশেষ নজর কমিশনের? দেখো, পূর্ব মেদিনীপুর নিয়ে বিশেষ নজর নির্বাচন কমিশনের। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিছু ইতিমধ্যেই যেরকম রিপোর্ট পেয়ে পাঠানো হয়েছে, তার পাশাপাশি আগামী 4 দিনকে পূর্ব মেদিনীপুরে লোকসভা নির্বাচন রয়েছে। সেই প্রেক্ষিতে এর আগে বিগত বিধানসভা নির্বাচনের সেখানে যে ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, সব মিলিয়ে বৃহস্পতিবারের ঘটে যাওয়া যে হিংসার ঘটনা, এই গোটা বিষয়টিকে মাথায় রেখে বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। এবং ষষ্ঠ দফায় যেটাতে আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পূর্ব মেদিনীপুরে। 237 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী শুধু পূর্ব মেদিনীপুর জেলাতেই রাখা হয়েছে। সেই সঙ্গে 236 কিউআরটি থাকছে, অর্থাৎ দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস এবং সেই সঙ্গে কিউআরটি দুটি ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে ষষ্ঠ দফায় যেখানে আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রাখা হয়েছে পূর্ব মেদিনীপুরে। ফলে বোঝাই যাচ্ছে যে কমিশনের একটা বিশেষ নজর কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার উপর রয়েছে। কেননা সাম্প্রতিক যে ঘটনা, সেই সঙ্গে সেখানে জেলা প্রশাসনের কাছ থেকে ইতিমধ্যে রিপোর্ট কালেক্ট করা হয়েছে এবং বিগত বিধানসভা নির্বাচনে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, হিংসার ঘটনা, এই সব নিরিখেই বলা যেতে পারে আগামী শনিবারের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের উপর কিন্তু বিশেষ নজর থাকছে নির্বাচন কমিশনের। ধন্যবাদ সত্যসুন্দর তোমাকে। বাংলায় রাতারাতি মুসলমানদের ওবিসি সার্টিফিকেট দিয়ে দেয় তৃণমূল সরকার। যে সংরক্ষণ ওবিসিদের জন্য ছিল তা মুসলমান আর অনুপ্রবেশকারীদের বন্টন করা হয়। হরিয়ানার নির্বাচনী প্রচারে ফের ধর্মীয় মেরুকরণের তাস নরেন্দ্র মোদীর। বাংলা তৃণমূল সরকারকে তোপ দেগে মোদীর দাবি, হাইকোর্ট গত 10 বছরে মুসলমানদের দেওয়া ওবিসি সার্টিফিকেট সব বাতিল করে দিয়েছে। কোর্ট না থাকলে আদিবাসীরা কি করতেন, দলিতরা কি করতেন, পিছিয়ে পড়া মানুষেরা কি করতেন, প্রশ্ন মোদীর। बंगाल की हाईकोर्ट का जजमेंट आया है और बंगाल में भी इंडी जमात का एससी, एसटी, ओबीसी के आरक्षण के खिलाफ उनका जो षड्यंत्र है, आरक्षण विरोधी उनकी जो मानसिकता है, उसका भंडा फूट गया है। बंगाल में इन लोगों ने क्या किया? बंगाल में इन लोगों ने मुसलमानों को रातों रात ओबीसी के सर्टिफिकेट दे दिया था। जो आरक्षण ओबीसी को मिलना चाहिए वो सारा का सारा मुसलमानों को, और वो भी घुसपैठियों में बांटा जा रहा था। ভাইরাল ভিডিওর পর এবার সন্দেশখালী ভাইরাল অডিওর এক মহিলা কণ্ঠ এবং 2 পুরুষ কণ্ঠ। সন্দেশখালীর আন্দোলন কি সাজানো? আরও একবার প্রশ্ন তুলল অডিওর কথাবার্তা। অডিও রেখাপাত্রের মুখের দাগের প্রসঙ্গ, অডিওয় কলা গাছ কেটে দেওয়ার প্রসঙ্গ। বিজেপির দিকে আঙুল তৃণমূল বিধায়কের। জঘন্য ষড়যন্ত্রে জড়িত বিজেপি, অভিযোগ তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো। রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য যখন তোমার সুকান্ত মজুমদার যেদিন এসেছিল, সেদিন আমাদের ডেকেছিল লোক মারফত। সেদিন কিন্তু মানে ওনার কনভেনার মারফত যখন ডেকেছিল, তখন কিন্তু ওনার এই কনভেনারই বলেছিল যে অনেক টাইম আছে যাওয়ার, এখন ওনার সাথে যাওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন যাবে, এই শুভঙ্করই বলেছিল। আর এটা আমি একজন আন্দোলনকারী মহিলা, একজন শ্রমসারীর মহিলা ছিলাম,
সেই সূত্রে আমি এটা অনুরোধ করছি যেন এই খবরটা শুভেন্দুদা সুকান্তদা পর্যন্ত পৌঁছায়। ইভেন তুমি যদি পৌঁছাতে না পারো তাহলে এই খবরটা আমি আমার কেন্দ্রে যারা আমার লিঙ্ক আছে সেখানে আমি প্রকাশ করতে দেবো। তো বলছে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার এই একটুখানি কথা শোনো। ভাই যেখানে আছে ভাইকে সেই একই যখন ওই কথাটা বলে আমাকে সমদা যখন আমাকে এই কথা বলে আমি বলে আমি এইটা তুমি আমাকে বলার আগে আমি ওকে একটা কালকে তাকে ছোট ভাই হিসাবে ওই অ্যাডভাইসটাই দিয়েছিলাম। প্রয়োজন সবার এখানে, রাগ অভিমানের পাড়া শেষ, প্রয়োজন এখানে সবার। এক হাতে দাও এক হাতে নাও এই ফেরা। কিন্তু যেহেতু লোক মানে এটা তো লোকতান্ত্রিক সমাজ, লোক যখন ওর ছবিটা ও নিজে খারাপ করে ফেলেছে শিবুর সাথে থেকে, লোক যখন ওর সাথে যেই দাঁড়াচ্ছে তার উপরে একটা অ্যাটাক ভাব, একটা রুগ্ন ভাব। আমার সাথে আমার নামটা এসছে কিন্তু আমার কিন্তু এই লেনদেন নিয়ে ও কিছু ওর সব তুমি জানো। আমার কিন্তু একটা কারণের জন্য আমার নাম ওরা টিভিতে দিয়েছে, ওরা সেটা স্বীকারও করেছে, শিকায়ের দিদি এই জন্য। আর ওটা সুমদাও ওটা স্বীকার করেছে। ঠিক আছে, যাই হোক শোন, আমার কাউকে দরকার নেই। ওরা কিন্তু আমার তো কেটে কেটে ফেলতো জানো, একদম শুভঙ্কর যেভাবে কেটে কেটে ফেলতো। যেহেতু আমার কাছে ওই রেকর্ডটা শুনেছে, ওই যে কালকে আমি বলেছিলাম না, ওই যে প্রমাণ আমি ঠিক জায়গা মতো দেখাবো, শোনাবো, তাহলে প্রধানমন্ত্রীকে টুইট করে দেবো। রেখা আসার কথা ছিল শুক্রবার, রেখা আজকে ঠিক আছে। আরে কত রেকর্ড নিবি? শুভঙ্কর আমাকে মার্ডার করতেও বলেছিল, ঠিক আছে? আন্দোলনের শুরুতে শুভঙ্কর বলেছিল যে রিয়াদা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও, ও দাদা বলে দিয়েছে, ঠিক আছে? শুভঙ্কর আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই, যেদিন আমাকে নাম্বার দেয়, বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও, ঠিক আছে? কলা গাছটা হয়তো যদি কাউকে মেরে দিতে হয় সেটাই। আমি বললাম কি বলছো তুমি, মার্ডার করতে বলছো? এইসব কি, এইসব ইয়ে করো না, ঠিক আছে? তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই, এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন, শোন, যদি আমি মনে করি লাগবো না, এই প্রার্থী সব শুদ্ধ জেলে ঢুকে যাবে। শুভঙ্করকে কোনোভাবেই আমাকে তো প্রমিস করেছে যে শুভঙ্কর তোমরা আন্দোলনকারীরা চাও না। ষষ্ঠ দফায় ঘাটালে ভোট গ্রহণ। এর আগে বৃহস্পতিবার ভোটের আগে দেবের কীর্তি বলে এক্স হ্যান্ডেলের রহস্যজনক পোস্ট শুভেন্দু অধিকারীর। কারোর নামে সরাসরি কোনো অভিযোগ করেননি বিরোধী দলনেতা, শুধু ব্যাংক অ্যাকাউন্ট এবং টাকা লেনদেনের নথি পোস্ট করেছেন। ওই পোস্টে দেখা যাচ্ছে আরণ্যক ট্রেডার্স নামে একটি সংস্থার লেজার অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী আরণ্যক ট্রেডার্স থেকে ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড লেখা সংস্থার আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্টে 2016 সালের 24 এবং 25শে নভেম্বর 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা জমা পড়েছে। অন্য একটি জায়গায় দেখা যাচ্ছে একটি ডায়েরির পাতার ছাপানো অক্ষরে ইংরেজিতে লেখা রয়েছে দেব মোবাইল অ্যান্ড দেব ওয়াচ। ষষ্ঠ দফার ভোটের আগে শুভেন্দু অধিকারীর পোস্ট, দেবের পাল্টা এই পোস্ট ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এই কথা তো আমি 2 থেকে 2.5 বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা। এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন। ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি চেনেন না, এনামুল হক কে তিনি জানেন না,
টাকা নেওয়া তো দূরের কথা, এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি। বউবাজারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেদিকে। এখানে নবকালীর পুজো হয়, আমাকে আসতেই হয়। আমাদের এখানে বিশ্বজিৎ আছে ক্লাবের, আমাদের এখানে কুণাল আছে, নয়না বন্দ্যোপাধ্যায় আছে, স্বপন আছে, শান্তনু আছে, জীবন আছে, তরুণ শাহ আছে, অনেকে আছে। আমি সবার নাম বলতে গেলে যদি দু একটা নাম বাদ চলে যায়, প্রত্যেকেই আমার পরিচিত। আমি সবার নাম বলতে গেলে দু একটা নাম বাদ পড়ে গেলে আমি মনে করি কেউ কিছু মনে করবেন না, তার কারণ মিটিংটা পাবলিকের, মিটিংটা আমাদের নয়, আমরা পাবলিকের কাছে ডেডিকেটেড। কাজেই আমাদের লিডার তৈরি করেন মানুষ, আর আমরা মানুষের কাছে দাসখত লিখে রাখি, তার কারণ মানুষের কাজ করবার জন্যই আমাদের ওত নিতে হয়। এবং তাই আপনাদের সকলকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, জয় জোহার সব কিছু জানাচ্ছি। আজকে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিন, আমরা বুদ্ধ জয়ন্তীতে ছুটি দিই। আমরা সবাই জানি সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আমরা শান্তির দূত হিসেবে বুদ্ধদেবকে সবসময় স্মরণ করি। আমাদের রঘুনাথ মুর্মু, পণ্ডিত রঘুনাথ মুর্মু শিক্ষা জগতের, সভ্যতা জগতের, আদিবাসীদের এক আলোর দিশারি। তাই তার এই জন্মদিনেও আমরা ছুটি ঘোষণা করেছি, তাই আজকে তাকেও আমাদের প্রণাম। আপনাদের এই অঞ্চল আমি জানি আশেপাশে স্বর্ণাঞ্চলে ভর্তি, মানে পুরো সোনার দোকান, যত স্বর্ণ কর্মচারী থেকে শুরু করে, সোনার দোকান থেকে শুরু করে, একসময় মেট্রো রেলের জন্য যখন ভেঙে যায় কলেজ স্ট্রিটে মেট্রো রেল, আমি জানি আপনারা খুব অসুবিধায় পড়েছিলেন, খুব বিপদে পড়েছিলেন, কিন্তু আমি সেদিন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। এই কারণে নয় যে আপনারা আমাকে একটা সোনা উপহার দেবেন, এই কারণে যে আপনারা আমাদের গর্ব, আপনারা গর্বিত করেছেন বাংলাকে দেশ বিদেশের কাছে। তাই আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। আমি মনে করি সোনার থেকেও আরও বড় সোনা মানুষের মনের খাঁটি সোনা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এই এলাকায় আমার অনেক মুটে ভাইরা আছে, অনেক রিক্সাওয়ালা আছে, অনেক কর্মচারীরা আছে, অনেক সাধারণ মানুষ আছেন, অনেক দোকানদার আছে, অনেক মানুষ আছেন, অনেক ছাত্র যৌবন আছেন, বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত। এই অঞ্চলটা একটা পান চাঞ্চল্য এরিয়া বলা যায়। পানের চাঞ্চল্য নিয়ে ইউবিআইয়ের মোড়টা আমি সবসময় দেখে রেখেছি, এবং তাই এই মোড়ে দাঁড়িয়ে দু একটি কথা বলে আপনাদের কাছে আর একটু সময় চেয়ে নিচ্ছি, কিন্তু বেশি কথা আমি বলবো না, অল্প কথা বলবো, দু একটি কথা মাত্র। আপনাদের সকলকে বলি, আপনারা খুব ভালো থাকুন। যারা যেতে চায়, যাতায়াত করতে চায়, তাদের যেতে আসতে যাতায়াতের রাস্তা করে দিন। আমি আপনাদের একথা নিশ্চয়ই বলবো, আমি গত 31শে মার্চ থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম। আজকে প্রায় 23শে মে, তার মানে প্রায় 2 মাস হতে চলল। এতদিন ধরে টানা নির্বাচন, সব কাজকর্ম বন্ধ রেখে শুধু নির্বাচনের বিজ্ঞাপন, নির্বাচনী প্রচার, এলাকায় এলাকায় ঘোরা, কুৎসার বর্ষা, অপপ্রচার আর চক্রান্ততে ছড়াছড়ি, সারা দেশটার কাজকর্ম কোথায় গেছে আমি জানি না, কিন্তু এতদিন ধরে নির্বাচন হয়েছে মাত্র একটি লোককে সাহায্য করবার জন্য, সেটা ভারতবর্ষে এখনো পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী আছেন, আগামী দিন থাকবে না,
তিনি এক্স হয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আছেন কেয়ারটেকার প্রাইম মিনিস্টার, তাই আমি এখনো পর্যন্ত বলছি তার স্বার্থের জন্যই এইভাবে ডেট করা হয়েছে। একদিকে গরমে বাচ্চারা জ্বলে যাচ্ছিল প্রায় রোদ্দুরে, 8 মে ছুটি দেওয়ার কথা স্কুল, আমরা ছুটি দিলাম 22 এপ্রিল। কেন দিলাম? বাচ্চাগুলো পারছিল না। আবার একদিকে বৃষ্টি, বাংলায় তো আপনারা জানেন নদী মাতৃকা অঞ্চল, কিছু হলে বৃষ্টি হবেই, প্রতি বছর লেগে আছে, নয় সুনামি, নয় আমফান, নয় একটা কিছু লেগে আছে তো আছেই। কালকে আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম খড়দা কামারহাটিতে মিটিং করবার জন্য, বাপরে 1 ঘন্টায় মনে হলো 1 কোমর জল জমে গেল, বৃষ্টির এতটা গভীরতা ছিল। কালকে ভোরবেলা আমাকে বেরোতে হচ্ছে, তার কারণ আমি জানি না ওয়েদার কি থাকবে। আমার কালকে সাগরে প্রোগ্রাম দেওয়া আছে, গঙ্গাসাগরে প্রোগ্রাম দেওয়া আছে, রায়দিঘিতে, তারপরে প্রোগ্রাম দেওয়া আছে ক্যানিংয়ে। আমি জানি না আদৌ এই ওয়েদারগুলোর মধ্যে থেকে সেগুলো করতে পারবো কি না, তাই সকাল সকাল বেরোবো ভোরে ভোরে যদি ওয়েদারটা ভালো পাই। আমি 27 তারিখে উত্তরে আবার মিছিল করব, পরেশ পালের ওখান থেকে, বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আরেকটা মিছিল আমরা করব। আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন, সব কাউন্সিলররা সহ এলাকার সমস্ত নেতা নেতৃবৃন্দরা থাকবেন। আর 29 তারিখে যদি আমি সময় করে উঠতে পারি, তাহলে আজকে আমি সিথি কিছুটা ছুঁয়ে এসছি, বড়নগর পর্যন্ত আসতে গিয়ে অন্তত ½ কিলোমিটার আমি ছুঁয়ে এসেছি, সবার সাথে দেখা হয়েছে আস্তে আস্তে। আমি শ্যামবাজার থেকে আর স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত টাইমটা পরে বলে দেবো, ওটা আমি করব 29 তারিখে। আর 30 তারিখে আমি করব দক্ষিণ কলকাতায় আমার বরাবরের ছিল রুট গড়িয়া বাস স্ট্যান্ড টু গোপালনগর মোড়, প্রায় 8 কিলোমিটার সাউথে আমি করে দিই, একদিনে পুরো সাউথটা কভার করে দিই 8:30। ওটাও 2 দিন বুক করে রেখেছি, বাই চান্স যদি একদিন ইধার উধার কিছু হয় তাই। তাছাড়াও এর মধ্যে আমার প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আগামীকালও আছে আমার, বলে দিচ্ছি আগামীকাল, পরশু দিনও আছে আমার মিনাখা বসিরহাট কেন্দ্রে, তারপর আমি বিধাননগরে পদযাত্রা করব, তারপরের দিনও আমার দমদমে পদযাত্রা আছে, তারপরেও কোথায় একটা মিটিং দেয়া আছে করব। এরকমভাবে চলবে, আর তো কটা দিন চালিয়ে দেবো আশা করি। কিন্তু এইভাবে দিনের পর দিন নষ্ট করা, উন্নয়নের কাজ বন্ধ করা, ভাবতে না দেয়া, চিন্তা করতে না দেয়া, কাজগুলোকে পার্সু করতে না দেয়া, রিভিউ করতে না দেয়া, নতুন কাজের করতে সুযোগ না দেয়া, আমি মনে করি আমরা আমাদের অপরাধী মনে হয় কখনো কখনো, কারণ আমরা রাজনৈতিক দলগুলো করি। আমাদের মনে রাখা উচিত এক একটা দিন বেরিয়ে যায়। শুনুন, সবচেয়ে মজা কাদের জানেন? রাজনৈতিক নেতাদের খেটেও মরবে, বদনামও শুনতে হবে, না করলেও বদনাম শুনতে হবে, খেটেও মরতে হবে। আর সবচেয়ে সুখী কারা? কিচ্ছু করবে না, ঠান্ডা ঘরে বসে থাকবে, ঘুমোবে, আরাম করে বসন্ত উদযাপন করবে। তাদের হচ্ছে ইলেকশন হলে সবচেয়ে ভালো, কাজ নাই, কর্ম নাই, নেই কাজ তো খৈভাজ, শুধুমাত্র গুলোগুলি আর গুলোগুলি, এছাড়া আর কোনো কাজ নেই। আমরা এই উত্তরের মাটিতে দাঁড়িয়ে আমি কুৎসার জবাব কুৎসায় দিতে চাই না। বাংলার মাটি আমাদের ভাষার সৌজন্যতা শিখিয়েছে। কখনো কখনো বলতে পারেন ভাষাটা নম্র হতে পারে, কখনো ভাষা টাফ হতে পারে, কখনো ভাষাটা শক্ত হতে পারে, কখনো ভাষাটা বাঁধন শক্ত হতে পারে। কিন্তু তাই বলে ভাষার মধ্যে কুকাজ অকাজ, অকথা কুকথা,
কুৎসা ছড়াছড়ি করে নির্বাচন করতে হবে, এটা আমি মনে করি না। আগে নির্বাচন হতো কত ভদ্রভাবে। সিপিএম অবশ্য যে লেভেলে গালাগালি দিয়েছে ভুলে যান, অনেকের তো মনেও রাখে না আজকে সাধু হয়ে গেছে। সবচেয়ে বাংলায় বিজেপি হারমাতদের যদি মদত দিয়ে বাংলার ক্ষতি কেউ করে থাকে, সিপিএম পার্টিটা করেছে, সর্বনাশ করে দিয়েছে দেশে। কোনো দিন ওদের আর ক্ষমা করবেন না। রইল এবার বিজেপি, টাকা দিয়ে দিয়ে আর টাকার বান্ডিল ছড়িয়ে ছড়িয়ে আর নোট ছড়িয়ে ছড়িয়ে। কখনো বলতে পারবো আমরা, ভাবুন তো, জগন্নাথ দেবও কাউকে গুরু মানত? আবার বলছে কি ভাই জানি না, তুমি বলো, তোমার মনকে জিজ্ঞেস করো। নয় না, আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে উত্তর দেবো? আমি উত্তর জানি না বলেই তো জিজ্ঞেস করছি। কখনো কখনো আবার বলছে আমার কোনো বায়োলজিক্যাল বার্থ নয়। তার মানে আমাদের সবার বাবা মা আছেন, বায়োলজিক্যাল বার্থ নয়। আমি মানেটা বুঝছি না, কারণ আমি হয়তো সমাজের খুব অশিক্ষিত মানুষ। বাবা মা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়ায়নি এবং আমরা সাধারণ স্কুল কলেজে পড়েছি। আমি না মানেটা জানি না, কিন্তু এটুকু আমি নিশ্চয়ই বুঝতে পারি, যদি সত্যি জগন্নাথ দেব কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গুরু মেনে থাকেন, তাহলে তার নামে একটা মন্দির করে দেওয়া উচিত। এবং মন্দির করে দিলে একটা ফটোও থাকবে এবং সেখানে রোজ তুলসী পাতাও দেওয়া হবে, ফুলও দেওয়া হবে, চন্দনও দেওয়া হবে, নিম কাঠও দেওয়া হবে, খিচুড়ি রান্নাও করা হবে, ভোগ রান্নাও করা হবে এবং একজন দেবতা হিসেবে মেনে নেওয়া হবে। আমরা দেবতা মানি কাদের? দেব দেবতা বলে হয় না, কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। আমার যে ঘরে ছোট্ট ঠাকুরের আসনটা, আমার ছোট্টবেলা থেকে ভবতারিণী মা, রামকৃষ্ণ সারদা মা ছবির সাথে আর অন্যান্য দেবদেবতারা আমার আসনে বিরাজ করে। আমি প্রতিদিন বাড়ি থেকে বেরোবার আগে আমি তাদের জল খাইয়ে, আমার বাড়িতে অবশ্য একটা সুবিধা আছে, আমি সর্বধর্ম সমন্বয় করি। আমার কোরআনও আছে, আমার বেদও আছে, আমার বেদান্তও আছে, আমার পুরাণও আছে, আমার বাইবেলও আছে, আমার গ্রন্থ সাহেবও আছে, আমার জেন্দাবাস্তাও আছে, আমার টিপিটকও আছে, আমার কাছে সবটাই আছে। বড়দিনে গির্জায় যাই, রমজান মাসে ইফতার করতে যাই, ইফতার ভাঙিও। রেড রোডে নামাজের সময় যাই, এই আজানের সময় যখন দোয়া প্রার্থনা করে প্রতিবার আমায় ডাকে, প্রতিবার যাই। আর দুর্গা পুজো তো ঘরে ঘরে, দুর্গা পুজো নিয়ে আমরা তো গর্ববোধ করি। এমন কোনো জায়গা দেখাতে পারবেন যে দুর্গা পুজো এত ব্যাপকভাবে সব ধর্ম সম্মিলিতভাবে করে? কোথাও কোনো বিরোধ নেই, কোথাও কোনো গ্লানি নেই, কোথাও কোনো ক্লেশ নেই। সব জায়গায় দেখবেন এই তো পুজো এসেই গেল, ভোটের ঘন্টা শেষ হবে আর পুজোর ঘন্টা বাজবে। এ তো অনেক পুজো কর্তারা এখানেই বসে আছে। দুর্গা পুজো আসলেই মহালয়া মহালয়া মনে পড়ে, দুর্গা পুজো আসলেই মনে পড়ে ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি নাকি মন্ত্র ভুল বলি, আমায় যদি কেউ ভুলটা ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকব, আমি মাথা নত করে মেনে নেব। আমি যখন রমজান মাসে যাই ওরা দোয়া করে, ওদের সাথে আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কারণ এটা ওদের ধর্ম। আমি যখন আজকে যেমন বুদ্ধদেব পূর্ণিমা বললাম বুদ্ধং শরণং গচ্ছামি
সঙ্গং শরণং গাচ্ছামি। তেমনি মনে রাখবেন, আমি যখন বড়দিন হয় তখনও যাই, কেক কাটতেও যাই, খ্রিস্টানদের ওখানে যাই, তারা আমাকে দিয়ে কেক কাটায় এবং বড়দিনের উৎসব পালন করে এবং আমরা সবাই বলি মঙ্গল দীপ জেলে, অথবা বিশ্বপিতা তুমি হে প্রভু, অথবা অন্ধকারের উৎস হতেও, অথবা আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও, আমার দু চোখের রাত্রি তুমি ভোরের ফুল ফোটাও, মে গড ব্লেস অল অফ ইউ। আমরা গুরু রবিদাসের জন্মদিনেও যাই, গুরুদ্বারা যাই। আজকেও তো অনেক পাঞ্জাবিরা ছিল আমার বড়নগরের মিছিলে, তাদেরও বলি বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। জৈন মন্দিরেও যাই, কোথায় যাই না বলতে পারেন? যত যাই তত শক্তি বাড়ে, যত যাই মনটা তত ভালো হয়, যত যাই তত বাংলার মাটিকে চিনি, অন্য মাটিকে চিনি। এটাই তো আমাদের সভ্যতা। গর্ব করেন না বাংলা নিয়ে? এই বাংলা না থাকলে জেনে রাখুন 1947 সালের ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। এটা স্বাধীনতার সূর্য দেখতে পাচ্ছেন বাংলার মাটি থেকে। এই আন্দোলন, জাগরণ আন্দোলন নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, দেশবন্ধু, ক্ষুদিরাম, প্রফুল্ল ঝাকি, এমনকি অনেকে আপনারা জানেন না, বাবা সাহেব আম্বেদকর প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে। আর যেদিন গান্ধীজি, ওদিকে ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে বেলেঘাটায়, এই দিল্লিতে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় ছিলেন। হিন্দু মুসলমানে যাতে দাঙ্গা না হয় শান্তির জন্য বসেছিলেন, সারা রাত বসেছিলেন। তারপর তিনি ওখানে 4 দিন বসে থাকার পরে অনশন ভঙ্গ করেন। তিনি কিন্তু তখন দিল্লি ছুটে যাননি। এইটা হচ্ছে বাংলা, এটা মাথায় রাখবেন। বাংলার অনেক স্যাক্রিফাইস আছে। বাংলা ছিল আগে ভারতবর্ষের রাজধানী, এমনি এমনি ছিল, পরে তো ভাগাভাগি হয়ে গেল। তাতেও আমরা ভালো আছি, আমরা কেউ খারাপ নেই তো। আমরা একে অপরকে ভালোবাসি। কেউ রসগোল্লা খায়, কেউ কাঁচাগোল্লা খায়, কেউ ছানা খায় তো কেউ পান্তুয়া খায়, কেউ অমৃতি খায় তো কেউ জিলিপি খায়, কেউ বোঁদে খায় তো কেউ সিঙ্গাড়া খায়, কেউ সিঙ্গাড়া খায় তো কেউ নিমকি খায়, কেউ নিমকি খায় তো কেউ ধোকলা খায়, কেউ ধোকলা খায় তো কেউ ধোসা খায়, কেউ ছাতু খায় তো কেউ চাপাটি খায়, কেউ ডাল খায় তো কেউ ভাত খায়, কেউ রুটি খায় তো কেউ মাছ মাংস খায়। আমরা সব কিছুর ভক্ত, সব নিয়ম মেনে চলি আমরা। বিজেপি এসেই বলতে শুরু করলো আমাদের এখানে ছিল না এইসব। ममता जी तो बंगाल में दुर्गा पूजा करने नहीं देती। আমার হিন্দিটা ঠিক আছে? बोला था कि नहीं बोला था? बोला कि नहीं बोला? ममता जी बंगाल में दुर्गा पूजा करने नहीं देता। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি कि ममता जी सरस्वती पूजा नहीं करने देता? বলেছিল কি বলেনি? সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? মমতা জি সরস্বতী পূজা নেই করনে দেতা। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? ওটা হচ্ছে ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বচ। ওটা আর আমি গেলাম না। জয় জয় দেবী চরাচর সারে কুচ শিশভূত মুক্তাহারে। কতটা জানতে চাও? জগন্নাথ তোমার গুরু, মন্ত্রটা জানো? ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। আসুন না মোদীজি একদিন। আমি মোদী বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন। আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি। একটা মঞ্চ তৈরি করুন।
আপনার সাথে টেলিপ্রম্পটার থাকুক, কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না, না দেখে বলতে পারেন না, দেখে বলতে হয়। আমার সাথে কিছু থাকবে না, আমি একা থাকবো। আপনার সাথে দরকার হলে 10টা অফিসারকেও ডেকে নিন, আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন। আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন, জীবনে যিনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে, আমিও উত্তর দেবো, আপনিও উত্তর দেবেন, কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? বলুন হবে? আমি কিন্তু রাজি আছি। দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন, দেশটা সম্বন্ধে আমি কম জানি না। আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য, আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে 2বার রেল মিনিস্টার হয়েছি, কোল মাইন্স মিনিস্টার হয়েছি, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি 7বার এমপি ছিলাম। আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি। আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি, আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি। বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল, কোনো নেতাকে আমি রাস্তায় দেখিনি। আমি নিজে রাইটার্স বিল্ডিংয়ে সিপিএম ছিল তখন, ছুটে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করেছিলাম জ্যোতিবাবুদের, বলুন আমায় কিছু হেল্প করতে হবে কি না। হিন্দু এলাকায় গেছি তো আমার গাড়িতে দুমদাম মেরেছে, মুসলিম এলাকায় তো গেছি তো ওরাও তরোয়াল মেরেছে, বোথ কমিউনিটিকে ফেস করেছি। কিন্তু মনে রাখবেন, সবাই যখন ঘুমিয়েছিল, দাঙ্গায় একটার পর একটা লোক খুন হয়েছে এই 7 দিন রাস্তায় কলকাতায়। আমি কিন্তু তখন ঘুরে বেরোতাম, তার কারণ আমি তখন রাজনীতিতে ইউথ রাজনীতি করতাম। আর তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। একদিন শুধু আমার বাড়িতে দেখা হয়েছিল আমার সাথে মাদার টেরেসার। আমার বাড়িতে বসে বসে খাবার প্যাকেট বানাতাম, বাসন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব মানে পৌঁছানোর জন্য দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে। ববি আমাকে মনে করে দিল এখন। একদিন শুধু মাদারের সাথে আমার দেখা হয়েছিল। মাদার শিয়ালদার লরেটোতে দাঁড়িয়েছিলেন। মাদার আমাকে দেখে অবাক হয়ে গেছেন, বলে মমতা হোয়াট ইউ আর ডুইং হিয়ার। আমি বললাম মাদার আমি তো এখানে আমি হেল্প করতে এসেছি রিলিফের জন্য। যারা এসব জানে না তারা যা ইচ্ছে বলতে পারেন, যে যত পারেন আমায় গালাগালি দিন, আমার গায়ে ফোসকা আর পড়বে না। আমি ফোসকা খেতে খেতে না আর মার খেতে খেতে আর গালাগালি শুনতে শুনতে আমি গালাগালির মহাভারত হয়ে গেছি। এত গালাগালি আমি খেয়েছি, তাই ওটা আমাকে এখন আর ম্যাটার করে না। আমাকে ম্যাটার করে শুধু মানুষ। মানুষ যদি আমাকে ভুল বোঝে, সবচেয়ে দুঃখ পাবো আমি সেই দিন, তার আগে নয়। আমি কোনো লিডারকে ভয় পাই না, আমি কোনো নেতাকে ভয় পাই না, আমি কোনো অর্থকে ভয় পাই না, আমি কোনো বলকে ভয় পাই না। আমি শুধু মানুষকে ভয় পাই। যেদিন মানুষ বলবে আমরা তোমায় ভুল বুঝছি, তুমি বিদায় নাও, আমি মাথা নত করে চলে যাব, গিয়ে বলবো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কিন্তু তবু মানুষকে আমি ভুল বুঝবো না। ভাববো নিশ্চয়ই হয়তো কোথাও ভুল করেছি, কিন্তু আমি জেনে শুনে ভুল করাটাকে করার লোক নই। এমনকি বাড়িতেও যদি আমাকে কেউ ভুল করে, আমি তাকে থাপ্পড় মেরে বাড়ির থেকে বের করে দিই। এটা আপনারা জানেন। আমি যখন সিদ্ধান্ত নিই, আমি সিদ্ধান্ত থেকে কখনো সরে যাই না। আমাদের বাবা মারা আর কিছু শেখাতে না পারুক, আমার মা একদিন, আমার মনে আছে, আমি তখন ক্লাস 4-5-এ পড়ি। আমার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন 40 বছর বয়সে। আমার মা একদিন বলছে বাবাকে, কিছুই তো রেখে গেলে না, যা জমি জায়গা ছিল বাবা বন্ধু বান্ধবদের দান করে দিতেন, তো যা জমি জমা ছিল সবই তো দিয়ে দিচ্ছ, তাহলে ছেলে মেয়েদের হবে কি? বাবা উত্তর দিয়েছিলেন, আমি টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করতে চাই না, আমি চাই ওদের মানুষ করতে, আমি টাকা পয়সা চাই না। তাই দেখো কোনো অসুবিধে হবে না, ওরা মানুষ তৈরি হবে। এই কথাটা
আজও আমার মনে থাকে। আর একটা কথা আমি মনে রাখি, আমি যখন প্রথম মিনিস্টার হয়েছিলাম, আমার মাকে, বর্তমানের সাংবাদিক, আমার নামটাও মনে আছে, সম্ভবত প্রবীর ঘোষাল, ইফ আই এম নট রং, মাকে একটা ইন্টারভিউ করেছিল, করে বলেছিল, মাসিমা আপনার মেয়ে এত কম বয়সে সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেল, আপনার মেয়ের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমার মা বলেছিল, আমি চাই মমতা যেন মমতাই থাকে। আজ পর্যন্ত আমার মনে হয়েছে আমি মার এই কথাটুকু রাখতে পেরেছি। তবে হ্যাঁ, বাবার একটা কথা রাখতে পারিনি। বাবা আমাকে ছোটোবেলা থেকেই বলতো, তুই অপ্রিয় সত্য কথাটা একটু কম বল, কারণ এর জন্য অনেক অশান্তিও হয়েছে। আমার মনে আছে, আমি তখন খুবই ছোট, আমাদের পাড়ার একটা ছোট্ট ছেলে দোকানে বসেছিল, একজন ভদ্রলোক, আর একটা বাচ্চা পাড়া দিয়ে যাচ্ছিল। এবার তিনি দেখেননি, তিনি জেনে শুনে করেছেন তা নয় ভুলটা, তিনি একটা বিড়ি খাচ্ছিলেন, ছুঁড়ে দিয়েছে, আর বাচ্চাটার পেছনের গেঞ্জিটা পুরো পুড়ে গেছে। এবার পাড়ায় বৈঠক বসেছে, কে পোড়ালো, বিড়িটা কে ছুড়লো, কেউ তো আর ভয় বলে না। আমি গিয়ে বললাম, আমি দেখেছি, গিয়ে বলে দিয়ে এলাম উনি বিড়িটা ছুঁড়িয়েছিলেন। তখন বাবা বলছে, তুই কি আমার ঘরে আগুন লাগাবি, তুই আমার পাড়ায় থাকতে দিবি না, এই সমস্ত। এই একটা অপ্রিয় সত্য কথা, এটা আমি বলি, এটা থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না।